প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি শামীম আরাফাত রকি, প্রভাষক আইসিটি, কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যে তোমরা যারা দ্বিতীয় বর্ষে আছো তারা জানতে পেরেছো যে কোভিড-19 কারণে তোমাদের সিলেবাসটি কিছুটা শর্ট করা হয়েছে, যার পরিপ্রেক্ষিতে তথ্য যোগাযোগ প্রযুক্তির 6টি অধ্যায় থেকে 2টি অধ্যায় বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং তৃতীয় অধ্যায়ের অর্ধেক অংশ বাদ দিয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমরা তৃতীয় অধ্যায়টা শুরু করে দিচ্ছি, কারণ তৃতীয় অধ্যায়টিতে তোমাদের কিছু গাণিতিক সমস্যা রয়েছে। তোমরা যদি নিয়মিত এই তৃতীয় অধ্যায়ের ক্লাসগুলো ফলো করো তাহলে আশা করি তোমরা গাণিতিক সমস্যাগুলো সমাধান পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তৃতীয় অধ্যায়ে আমরা আলোচনা করব সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের উপরে। ওকে, আমরা তাহলে শুরু করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সংখ্যা পদ্ধতি, সংখ্যা পদ্ধতির সংক্ষিপ্ত ইতিহাস, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, সংখ্যা পদ্ধতির ভিত্তি এবং বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতির উপর সংক্ষিপ্ত কিছু আলোচনা। তো তোমরা এখানে ছোটবেলা থেকে তোমরা সংখ্যা ব্যবহার করে আসছো, আমরা এভাবে দেখেছি। ছোটবেলা আমরা বিভিন্ন ক্লাসে একদম নার্সারি থেকে শুরু করে বা শিশু শ্রেণী থেকে শুরু করে আমরা সংখ্যা ব্যবহার করছি এবং আমাদের প্রতিনিয়ত সংখ্যা ব্যবহার চলছেই। তো এই সংখ্যা পদ্ধতিটা এখন কেন আবার আমরা আলোচনা করব সেই বিষয়ে আমি একটু সংক্ষিপ্ত বলে নিই। আসলে কম্পিউটার হচ্ছে একটা ইলেকট্রনিক ডিভাইস। এই ইলেকট্রনিক ডিভাইসটি কাজ করে বৈদ্যুতিক সংকেতের মাধ্যমে, আর এই বৈদ্যুতিক সংকেতটা নির্ধারিত হয় সুইচ অন অফ করে। তো এই সুইচ অন অফ গুলোই বিভিন্ন ধরনের লজিক এবং ম্যাথমেটিক্যাল ফর্মুলা সেট আপ করে বা অ্যারেঞ্জ করে আমরা কম্পিউটারের মাধ্যমে কাজ করিয়ে নিই। সেই কারণেই আসলে আমাদের সংখ্যা পদ্ধতিটা একটু জেনে নেওয়া দরকার, যাতে আমরা ভবিষ্যতে কম্পিউটার সম্পর্কে আরো ভালোভাবে বুঝতে পারবো এবং কম্পিউটারের ভাষাটা, কম্পিউটারের যে ল্যাঙ্গুয়েজ, মেশিন ল্যাঙ্গুয়েজ, সেটিও বুঝতে পারবো। তো আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। প্রথমে আসি সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতির কথা আসলে প্রথমেই আমাদেরকে জানতে হবে সংখ্যা প্রতীক বিষয়টি। এখানে আমরা বিভিন্ন ধরনের সংখ্যা প্রতীক দেখতে পাচ্ছি। সংখ্যা প্রতীক কি? আসলে কিছু প্রতীক বা চিহ্ন বা চিহ্নের সমষ্টি, যা প্রাকৃতিক ভাষার বিভিন্ন শব্দের মতো, অর্থাৎ ধরো স্বরে স্বরা, এ বি সি ডি, এক্স ওয়াই জেড, এমন করে কিছু অক্ষরের মতো আমরা ব্যবহার করতে পারি। সেগুলোকে আমরা বলি সংখ্যা, যেমন 1 2 3, 1 2 3, বা এখানে দেখতে পাচ্ছ তোমরা সিরিলিক অর্থাৎ গ্রিক ভাষা আলফা বেটা গামা ডেল্টা, এরকম করে অনেকগুলি সংখ্যা আছে। আমরা আবার ইংরেজিতে এখন কমন ল্যাঙ্গুয়েজ ইংরেজি যেহেতু, সেখানে আমরা 1 2 3 4 ইউজ করি। আবার দেখো রোমান ভাষা IV, XL, CDM, এগুলো দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের সংখ্যা ব্যবহার করা হতো। গণিতেও আছে এবং ইতিহাসেও এই সংখ্যার ব্যবহার দেখা যায়। তো এবার বন্ধুরা সংখ্যা পদ্ধতির বিষয়টা জেনে নিই। সংখ্যা পদ্ধতি হচ্ছে সংখ্যা প্রতীকগুলোকে প্রকাশ বা ব্যবহারের মাধ্যমে বিভিন্ন গাণিতিক হিসাব সম্পন্ন করার যে পদ্ধতি বা সিস্টেম, সেটাই হচ্ছে সংখ্যা পদ্ধতি। অর্থাৎ আমরা এই প্রতীকগুলো কিভাবে ব্যবহার করব, একটার সাথে একটা কিভাবে যুক্ত করব, বিয়োজন করব, অথবা একটার সাথে আরেকটা সম্পর্ক কিভাবে নির্ধারণ করব, সেই বিষয়টাই আমরা জানবো সংখ্যা পদ্ধতিতে। সেখানে কি সিস্টেমে আমরা এই কাজগুলো করব, কোন পদ্ধতিতে একটা সংখ্যা আরেকটার সাথে যুক্ত হবে, একটা আরেকটার পাশে বসে কি করবে, পেছনে বসে কি করবে, এই বিষয়গুলি আমরা সংখ্যা পদ্ধতিতে জেনে নিব। ইতিহাসের পরিক্রমায় দেখা যায় বিভিন্ন যুগে পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন সংখ্যা পদ্ধতি ব্যবহার হয়েছে এবং সেই সকল সংখ্যা পদ্ধতির ভিত্তিও কিন্তু আলাদা। এটা হচ্ছে সিরিলিক, অর্থাৎ সবচেয়ে প্রাচীন এবং সুনির্দিষ্ট সংখ্যা পদ্ধতিগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন হচ্ছে সিরিলিক ল্যাঙ্গুয়েজ, যেটা গ্রিক ল্যাঙ্গুয়েজ বলে অনেকে, সেটা। আচ্ছা, এবার আমরা দেখি সংখ্যা পদ্ধতির ইতিহাস। আসলে সংখ্যা পদ্ধতিটা হচ্ছে যে গণিতের ভিত্তি। সংখ্যা না থাকলে গণিত করা যেত না, বা আমরা যেসব গাণিতিক মাধ্যমে সব ধরনের সমস্যার সমাধান করে নিচ্ছি, এসব করা যেত না। এমনকি বর্তমান যে কম্পিউটারটা, সেটাও সংখ্যা ছাড়া আসলে সম্ভব হতো না। তাই আমাদের সংখ্যা জিনিসটা বুঝে নিতে হবে।
এবং সেটা করতে এসেছে সেটাও কিছুটা জেনে নিতে হবে। তো এখানে আমরা সংক্ষিপ্ত কিছু আলোচনা করেছি, তোমাদের বইতেও কিন্তু এ নিয়ে অনেক আলোচনা আছে, এ নিয়ে আমি বেশি কিছু বলবো না, জাস্ট এটা বলে দিই যে বর্তমান সংখ্যা পদ্ধতি যে বা গণিত যে ধারণাটা সেটা হচ্ছে কিন্তু গণনা থেকে, মানে একজন আরেকজনের কাছে কোনো কিছু কিভাবে দিবে, কিভাবে বিনিময় করবে, এই বিষয় থেকেই কিন্তু গণনা পদ্ধতিটা উৎপত্তি। যখন একজন আরেকজনের সাথে কোনো লেনদেন করতে হবে তখন সেটার হিসাব কিভাবে করবো, ওটা করতে গিয়েই আমরা সংখ্যা পদ্ধতির ব্যবহারটা দেখতে পাই। প্রাচীন প্রস্তর যুগে মানুষ গুহায় বসবাস করতো, তখন 1-2 পর্যন্ত গুনতে পারতো, তারা আঙুল দিয়ে 1-2 গুনতো, অথবা গুহার মধ্যে তারা দাগ কেটে রাখতো। তারপরে ওই সময় কিন্তু প্রাচীন প্রস্তর যুগে তোমরা জানো যে পারিবারিক বা সামাজিক জীবন তখন ভালোভাবে শুরু নাই, মানুষ অনেকটাই, এখন আমরা যদি বলি সেটা অসভ্যর মতো চলাফেরা করতো। তারা গুহায় থাকতো শুধুমাত্র, তাদের কোনো এরকম জামা কাপড় ড্রেস আপ এসব ছিল না, অথবা তাদের সুনির্দিষ্ট বিল্ডিং দালান কোঠা বা আইন কানুন ল অ্যান্ড অর্ডার এইসব কিছুই ওই সময় ছিল না। তাই সংখ্যা নিয়ে আসলে ওই সময় অত চিন্তা ভাবনাও করা হয়নি। নবপ্রস্তর যুগে যখন মৃৎ কাঠ ও বয়ন শিল্প প্রসার ঘটে তখন কিন্তু ওইখান থেকে আমরা সংখ্যার অনেক ব্যবহার দেখতে পাই, সেগুলো নিয়ে আমরা কিছু দেখব। এমন আমরা তখন এভাবে কথা বলা হতো সংখ্যার মধ্যে, যেমন 65, 2টি হাত, 1 জোড়া ফল, 1 হাঁড়ি মাছ, অনেক গাছ, 7টি তারা, তারপরে 1 দল মানুষ, 1 ডজন হাঁড়ি পাতিল বা 1 ডজন কলা, এইভাবে অনেক কিছু একত্র করে সংখ্যা বলা হতো। এমনকি অস্ট্রেলিয়া, আমেরিকা, আফ্রিকায় অনেক গোত্র এখনো ব্যবহার করে, 200 বছর আগেও তাদের কিন্তু লিখিত সংখ্যা পদ্ধতি পাওয়া যায়। যখন সারা বিশ্বে বাণিজ্যটা প্রসার শুরু করে তখন থেকে সংখ্যা পদ্ধতি ও আস্তে আস্তে সুনির্দিষ্ট হতে থাকে এবং বর্তমান সংখ্যা পদ্ধতিতে এসে উপস্থিত হয়। আমরা এখন জেনে নিব সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। শুরু থেকে, অর্থাৎ যখন থেকে সংখ্যা ব্যবহার হয়েছে তখন থেকে এখন পর্যন্ত এটার ব্যবহারের উপর বেস করে সংখ্যা পদ্ধতিকে 2টা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পজিশনাল আর একটা হচ্ছে নন পজিশনাল। পজিশনাল সংখ্যা পদ্ধতিটা আবার 4টা ভাগে ভাগ হয়। যখন আমরা কম্পিউটারে সেটা ব্যবহার করা শুরু করি তখন থেকে বাইনারি, অক্টাল, ডেসিমাল ও হেক্সাডেসিমাল। আর পজিশনাল সংখ্যা পদ্ধতির আবার 2টো অংশ আছে, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ। আর এখন আমরা দেখিনি পজিশনাল কি আর নন পজিশনাল কি। পজিশন অর্থ হচ্ছে স্থান। যে সকল সংখ্যা পদ্ধতি প্রকাশ করার সময় ওই পদ্ধতির মৌলিক চিহ্ন, বেজ, ভিত্তি এবং এর অবস্থান বা স্থানীয় মানটাকে গুরুত্ব দেওয়া হয় বা প্রয়োজন হয়, সেটাই হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। অর্থাৎ এখানে 3টি অংশ থাকবে, একটা মৌলিক চিহ্ন থাকবে, যেমন এখানে আছে 3, 5, 6। তার বেস থাকবে, অর্থাৎ সে কোন ধরনের সংখ্যা সেটা থাকবে, এবং এর অবস্থান বা স্থানীয় মান, অর্থাৎ এখানে 6 একক, 5 দশক, 3 হচ্ছে শতক, এই যে অবস্থানগত যে অংশটা সেটাই হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনালের 2টি অংশ আছে, একটা হচ্ছে পূর্ণ অংশ আর একটা হচ্ছে ভগ্নাংশ। এই ভগ্নাংশের মধ্যে আমরা একভাবে কাজ করতে হবে এবং পূর্ণ অংশে আমরা আরেকভাবে কাজ করতে হবে। তাই এই জিনিসটা আমি আবার রিমাইন্ড করে নিয়েছি। এটা কিন্তু তোমরা ছোটবেলা থেকেই জেনে এসেছো, তোমরা এটাকে দশমিক বলে আসছো ছোটবেলা থেকে, যেটা ইংরেজি নাম হচ্ছে রেডিক্স পয়েন্ট। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল মানে হচ্ছে যে যেখানে সংখ্যার স্থানের, অর্থাৎ সংখ্যাটা কোন জায়গায় আছে, আগে আছে না পরে আছে না পিছনে আছে, সেটার আসলে কোনো গুরুত্বই নেই। প্রাচীন যুগ থেকেই এই ধরনের পদ্ধতি সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, ব্যবহার করে এসেছি, দেখেছি আমাদের ইতিহাসের পরিক্রমায়। অনেক সময় এগুলো আমরা সমষ্টিগত বিবেচনায় করেছি এবং মৌখিকভাবে এটা প্রচলিত আছে, লিখিতভাবে এটা তেমন একটা প্রচলন এখন আর নেই। যখন বাণিজ্য বিনিময় প্রথা ছিল তখন কিন্তু এই ধরনের সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হতো, যে 1 কেজি চালের বিনিময়ে 2 কেজি ডাল, অর্থাৎ 1 বস্তা, একটা হিসাব করা আর কি, একটা সমষ্টিগত হিসাব করাটাই ছিল নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তোমরা এখানে 3 ধরনের পুরান নন পজিশনাল সংখ্যা পদ্ধতি দেখতে পাচ্ছ। একটা হচ্ছে সিরিলিক, আলফা, বিটা, গামা, যেটা আমি তোমাদেরকে আগে বলেছি। আরেকটা হচ্ছে ব্যাবিলন, এখানে দেখতে পাচ্ছ মশাল দিয়ে এই সংখ্যাগুলো প্রকাশ করা হয়েছে। আর এটা হচ্ছে হিয়েরোগ্লিফিক, অর্থাৎ
মিশরীয় পদ্ধতি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা দাগ, দুইটা দাগ, তিনটা দাগ, এভাবে করে সংখ্যাগুলো প্রকাশ করা হতো। বর্তমানে টালিও আমরা অবশ্যই ইউজ করি মাঝে মধ্যে, যারা পরিসংখ্যান ব্যবহার করে বা পরিসংখ্যান পড়াশোনা করছো সেখানে আমরা টালি ব্যবহার করি, সেটাও কিন্তু নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দেখে নিই সংখ্যা পদ্ধতির ভিত্তি। ভিত্তি ইংরেজিতে আমরা বলি বেস। সংখ্যা পদ্ধতির ভিত্তি বলতে এখানে আসলে পূর্ণ সংখ্যা পদ্ধতির ভিত্তিটা আসলে এখানে আমরা আলোচনা করব পজিশনাল সংখ্যা পদ্ধতির জন্যই। তো নন পজিশনালে যেহেতু কোনো পজিশন নিয়ে চিন্তা নেই, সেখানে আমাদের ভিত্তিরও চিন্তা করতে হয় না। তো পজিশনাল সংখ্যা পদ্ধতির ভিত্তিটা কি? যে পজিশনাল সংখ্যা পদ্ধতি, যে কোনো একটা পজিশনাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত যতগুলো অঙ্ক আছে তার সমষ্টি, অর্থাৎ যতগুলো প্রতীক আমরা ব্যবহার করতেছি তার সমষ্টি। যেমন ডেসিমাল সংখ্যা পদ্ধতি একটা আছে, সেখানে আমরা দেখবো যে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টা সংখ্যা এখানে ব্যবহার করা হয়। তাই এই পদ্ধতিটার বেজ হবে হচ্ছে 10, বেজ বা ভিত্তি হচ্ছে 10। আমরা পরবর্তী আলোচনাগুলো যখন করব তখন আমাদের কাছে ভিত্তি বিষয়টা আর একটু ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে আমরা এই জিনিসটা একটু দেখে নিচ্ছি যে কোন জায়গায় ডেসিমাল কোন পজিশনে কার মান কত। এখানে 8 এর মান 8 into 10 power 0 মান হচ্ছে 8 into 1 অর্থাৎ 8, 2 into 10 power 1 মান হচ্ছে 20, 3 into 10 স্কয়ার মান হচ্ছে 300, 9 into 10 কিউব হচ্ছে 9000, 2 into 10 power 4 হচ্ছে 29000 20,000, 2 into 10 power 4 হচ্ছে 20,000, 7 into 10 power 5 হচ্ছে 1 লাখ, 7 লাখ। অর্থাৎ এখানে আমরা পাচ্ছি 7,29,328, 7,29,328। অর্থাৎ এই সংখ্যাটি আমরা কিভাবে পেলাম সেটা আমি তোমাদের আরেকটু পর্যালোচনা করে পরে দেখব। আমরা আগে সংখ্যা পদ্ধতির প্রকারভেদগুলো জেনে নিই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু কম্পিউটার আমাদের ভাষা সহজে ধরতে পারে না, কম্পিউটার সে জানে একটা ভাষা, সেটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। আর সেই মেশিন ল্যাঙ্গুয়েজকে আরো সহজ থেকে সহজতর ভাবে ব্যবহার করার জন্য পজিশনাল যে সংখ্যা পদ্ধতি সেটাকে 4টা ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, এই 4টা পদ্ধতি হচ্ছে বাইনারি, অক্টাল, ডেসিমেল আর হেক্সাডেসিমেল। এখন আমরা প্রথমে দেখি বাইনারি সংখ্যা পদ্ধতিটা কি জিনিস। বাইনারি সংখ্যা পদ্ধতিকে আমরা বাংলায় বলবো দ্বিমিক সংখ্যা পদ্ধতি। দ্বিমিক হচ্ছে যেখানে দুটো সংখ্যা নিয়ে আলোচনা করা হচ্ছে, অর্থাৎ এই সংখ্যা পদ্ধতিতে দুইটা সংখ্যা থাকবে, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। আর এই দুটি যেহেতু এখানে সংখ্যা মোট দুটি, তাই এই সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 2। ডিজিটাল ইলেকট্রনিক্সের হিসাব নিকাশের জন্য কখনো কখনো দ্বিমিক সংখ্যার সাথে সাফিক্স হিসেবে, অর্থাৎ যখন আমরা বাইনারি হিসাব করব তখন আমরা ওই বাইনারি সংখ্যা পদ্ধতিটা প্রকাশ করার জন্য সেই সংখ্যার নিচে একটা কোনায় 2 লিখে দিব, অর্থাৎ ব্র্যাকেট দিয়ে 2 লিখে দিব, তাতে বোঝা যায় যে এই সংখ্যাটি হচ্ছে একটি বাইনারি সংখ্যা এবং 2 হচ্ছে এর ভিত্তি বা বেস। এবার আসি আমরা অক্টাল বা অষ্টক সংখ্যা পদ্ধতি। এটি অক্টালও বলতে পারো, অষ্টকও বলতে পারো, অষ্টমিকও বলতে পারো। তো এই সংখ্যা পদ্ধতিতে সংখ্যা হচ্ছে 8টি, সংখ্যাগুলো হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত, অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5, 6, 7, মোট 8টি সংখ্যা। যে এবং ইলেকট্রনিক্সের হিসাব সুবিধা, অর্থাৎ ইলেকট্রনিক্সের প্রকাশের সুবিধার জন্য আমরা এখানে ব্র্যাকেট দিয়ে 8 লিখছি, যেমন 7, 5, 6 ব্র্যাকেট 8। অর্থাৎ এই 8 বোঝা যাচ্ছে যে এটি হচ্ছে 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি এবং এই 7, 5, 6 হচ্ছে একটি অক্টাল সংখ্যা। বন্ধুরা, এখানে আমি 756 বলতেছি না বা 756 বলছি না, এখানে আমি বলবো 756, কারণ অক্টাল সংখ্যাটি কিন্তু আমরা দশমিক উচ্চারণ করতে পারবো না। দশমিক বলতে ডেসিমাল, যেটা আমরা পরেই দেখতে পাচ্ছি, ডেসিমাল সংখ্যা পদ্ধতি। প্রাত্যহিক বাস্তব জীবনে, অর্থাৎ আমরা সারা জীবন আসলে এই সংখ্যা পদ্ধতিটাই ব্যবহার করছি, যেখানে মোট 10টি সংখ্যা আছে। সংখ্যাগুলি আছে 0 থেকে 9 পর্যন্ত, মোট 10টি সংখ্যা। এই সংখ্যাগুলো আমরা সময়, টাকা পয়সার লেনদেন, ওজন, দূরত্ব পরিমাপ,
সব ধরনের পরিমাপেই আমরা কিন্তু এই ডেসিমাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করে আসছি। আমরা যে গাণিতিক সমস্যার সমাধান করেছি আমাদের স্কুল থেকে, কলেজ থেকে, এগুলো সবকিছুতে আমরা কিন্তু দশমিক বা ডেসিমাল সংখ্যা পদ্ধতিটা ব্যবহার করছি। যেহেতু এখানে 10টি সংখ্যা, তাই এর বেস হচ্ছে 10, এখানে আমরা ব্র্যাকেট দিয়ে 10 লিখছি। এবং আরেকটা জিনিস আমি বলছি যে দেখো, এখানে কিন্তু আমি বলতে পারবো 9347, অর্থাৎ 9347, এটা বলতে পারবো যেহেতু এটা ডেসিমাল সংখ্যা এবং এই ডেসিমাল পদ্ধতিতে আমরা অঙ্ক করা শিখেছি, আমাদেরকে সেভাবে উচ্চারণগুলো শেখানো হয়েছে। বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমালের জন্য কিন্তু এভাবে আলাদা করে কোনো উচ্চারণ বিধিমালা তৈরি করা হয়নি। তাই আমরা সেসব সংখ্যা, যেমন এখানে আমি যদি আগের ক্লাসে যাই, সেখানে আমরা দেখতে পাচ্ছি 756 বলছি, এখানে আমরা বলবো 101001, ঠিক আছে? এখানে আমরা কখনোই বলবো না যে এখানে 10 লক্ষ বা 10,000 বা 1 লক্ষ অমুক এসব কিছু বলতে পারবো না, ঠিক আছে? তারপরে এখানে আমরা বলতে পারবো না যে এখানে 756 আছে, বলা যাবে না। এখানে হচ্ছে 756 বা এটাও বলা যাবে না, বলতে পারবো যে 756 বা 756। কিন্তু এইখানে, অর্থাৎ যেটা ডেসিমাল পদ্ধতি, সেখানে কিন্তু বলা যাচ্ছে, যেহেতু আমরা ডেসিমাল পদ্ধতির উচ্চারণ বিধিটা শিখে নিয়েছি। এরপর আমরা দেখতে পাই হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বা ষোড়ক সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিটা হচ্ছে যে এখানে অবভিয়াসলি বুঝতে পারছো যে এখানে 16টি সংখ্যা ব্যবহার হচ্ছে 0 থেকে 15 পর্যন্ত। কিন্তু বন্ধুরা, তোমরা একটু খেয়াল করলে দেখবে যে আসলে 0 থেকে 15 পর্যন্ত লেখা হচ্ছে না। এখানে আমরা 9 এর পর থেকে A B C D E F এইভাবে প্রকাশ করব। অর্থাৎ এই এর মান হচ্ছে 10, B এর মান হচ্ছে 11, C 12। আসলে 10, 11, 12 বলা যাবে না, সুন্দর করে যদি বলি তাহলে A হলো 10, B হচ্ছে 11, C হচ্ছে 12, D হচ্ছে 13, E হচ্ছে 14 এবং F হচ্ছে 15। এই 6টি বর্ণ প্রতীক দিয়ে আমরা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিটা প্রকাশ করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিটা লিখে থাকি তাহলে এইভাবে হবে 0 1 2 3 4 5 6 7 8 9 9 A B C D E F। এখন A B C D E F কেন হলো, কেন আমরা 1 1 1 0 1 0 1 1 এভাবে লিখছি না বা 10 11 12 মতো লিখছি না? এটার কারণ হচ্ছে যে, ধরো আমি যদি একটা সংখ্যা, একটা হেক্সাডেসিমাল সংখ্যা নিই যেটার মান হচ্ছে 1 1 1 2, যদি এভাবে লিখে আমি এটা লিখে দিই তাহলে কি সহজে বোঝা যাচ্ছে যে এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা? এখানে অনেক কনফিউশন তৈরি হয়ে যেতে পারে যে এটা 1112 হইতে পারে, 1112 হইতে পারে, অর্থাৎ এমন একটা সংখ্যা হইতে পারে যেটা আসল সংখ্যার সাথে কোনো মিল নেই। তাই এই মিলটা যাতে ঠিক মতো করা যায়, তাই এখানে আমরা 11 বদলে যদি B লিখে আর 12 বদলে C লিখলে আমরা সহজেই বুঝতে পারবো যে এই সংখ্যাটা কি সংখ্যা হয়েছে। তাই এই ধরনের সুবিধার জন্যই আসলে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আমরা A B C D E F ব্যবহার করি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা হেক্সাডেসিমাল সংখ্যা 5 6 7 8 16। তার মানে হচ্ছে যে এইটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল সংখ্যা এবং এই 16 হচ্ছে এই হেক্সাডেসিমালের বেস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি নর্মাল আমরা যেভাবে শিখেছি সেটা আমরা একটু দেখি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা যদি আমরা ডেসিমেল ধরে নিই বা ডেসিমেল বুঝাতে হলে এখানে 10 লেখা হচ্ছে, তাহলে আমরা বলবো যে এই সংখ্যাটার মান হচ্ছে 124। তো এটার মান কিভাবে 124 হলো সেটা একটু আমরা জেনে নিই। এটা হচ্ছে 10 হচ্ছে এই সংখ্যাগুলোর বেস, তাই আমরা এটাকে এভাবে লিখতে পারবো। একটু দেখো তোমরা যে এটা হচ্ছে 4 এর জায়গায় আমরা লিখতে পারবো 4 ইন্টু 10 পাওয়ার 0। এটা হচ্ছে 2, তাই 2 এর জায়গায় আমরা লিখতে পারবো
2 ইন্টু 10 পাওয়ার 1। এটা হচ্ছে 1 এর জায়গায় আমরা লিখবো 1 ইন্টু 10 পাওয়ার 2 বা 10 স্কোয়ার। এখন বিষয়টা খেয়াল করে দেখো যে 4 এর জন্য 10 এর পাওয়ার হচ্ছে 0, 2 এর জন্য হচ্ছে 1 আর 1 এর জন্য হচ্ছে 2। এর কারণ হচ্ছে যে একটা সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান যত বাড়তে থাকবে, অর্থাৎ সে যত দূরে যেতে থাকবে, তার যে ভিত্তি সেই ভিত্তির পাওয়ার অথবা সূচক বাড়তে থাকবে। তাই এখানে আমরা পেয়েছি। এখন আমি এই জিনিসটা তোমাদেরকে মিলাই দিলে তোমরা বুঝতে পারবে তোমাদের কি হচ্ছে। এখন আমরা লিখি এটা সমান সমান 10 পাওয়ার 0 হচ্ছে 1, তাহলে 4 ইন্টু 1 হচ্ছে 4। এটা সমান সমান 10 পাওয়ার 1 হচ্ছে 10, 2 ইন্টু 10 সমান সমান 20। আর এইখানে 10 স্কোয়ার মানে হচ্ছে 100, 1 ইন্টু 100 হচ্ছে 100। এবার আমরা যদি এই তিনটি সংখ্যা যোগ করি তাহলে আমরা অবভিয়াসলি পেয়ে যাব 1 2 4 সংখ্যাকে। অর্থাৎ এই জিনিসটা বোঝাচ্ছে আমাদের শতক, এটা বোঝাচ্ছে দশক, আর এটা বোঝাচ্ছে একক। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ যে কিভাবে একক, দশক এবং শতক, সহস্র ইত্যাদি গুলো মানগুলো নির্ধারিত হয়েছে, স্থানীয় মানগুলো। তো এই বিষয়ে নিয়ে আমরা আরো বিশদ আলোচনা করব পরবর্তীতে আমরা যখন সংখ্যা পদ্ধতির রূপান্তর শিখব। আজকে এখান পর্যন্তই রইল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো থাকবে। আজকে আমি যা পড়িয়েছি তোমরা নোট করে ফেলবে এবং তোমরা ভালো করে এর আদ্যপান্তগুলো জেনে নিবে। এর ভিতরে যদি কোনো সম থাকে অথবা কোনো তথ্য থাকে, গাণিতিক তথ্য থাকে, এগুলো মুখস্থ করে নেবে, কারণ এগুলি সবই অবজেক্টিভের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর কোনো ধরনের কোশ্চেন থাকলে আমার সাথে যোগাযোগ করবে। ফেসবুকে, ইউটিউবে আমাকে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই নোটিফিকেশন বেল দিতে ভুলবে না। এই সাবস্ক্রিপশন করার সময় তোমরা আমাকে শাহিন আলাদা রকি লিখে সার্চ দিলেই আমার ক্লাসটি পেয়ে যাবে বা আমার চ্যানেলটি পেয়ে যাবে। সেখানে আমার আগের সব ক্লাসগুলো দেওয়া আছে, সেগুলো নিয়ে নিবে। আর কোনো ধরনের যদি তথ্য পেতে চাও আমার সম্পর্কে আমার ওয়েবসাইট ভিজিট করতে ভুলবে না, www.shahinarafat.com। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এখান পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে চলাফেরা করবে। আর আশা করি খুব দ্রুতই তোমাদের সাথে সরাসরি দেখা হবে। ততদিন পর্যন্ত আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।